আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। তো আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জিনতত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়ে আমরা পড়তেছিলাম। এর আগের যে ক্লাসটি হয়েছিল সেখানে মূলত আমরা শিখেছিলাম কিভাবে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা জেনেটিক্যাল ডিসঅর্ডার এটা আমরা শিখেছিলাম। আজকে আমরা এই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই ক্লাসে তোমাদের উপস্থিতি খুবই কম। আমি আশা করব এই ক্লাসগুলোতে তোমাদের উপস্থিতি আরো বেশি হওয়া দরকার, কারণ আজকে আমি তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কথা বলবো। সেটি হলো তোমাদের 6 তারিখে একটি ডেমো পরীক্ষা হবে অনলাইনে, তোমরা জানো সবাই। ইতিপূর্বে তোমরা এই সম্পর্কে জ্ঞাত হয়েছ, তথাপিও আমি তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিব, যে ইনস্ট্রাকশনগুলো খুবই জরুরি। তোমরা 6 তারিখে যে ডেমো পরীক্ষাটি দিবে সেটি মূলত আইসিটি সাবজেক্টের প্রথম 3 অধ্যায়ের উপরে হবে। তোমরা নিয়মিত ভাবে আমাদের যদি ফেসবুক যে গ্রুপটা তোমাদের জন্য আছে, যে টিএমসি 2019 and 2020 দ্বাদশ শ্রেণী, এইখানে তোমরা টিএমসি এইচএসসি 2019 এবং 2020 এই ফেসবুক গ্রুপটায় তোমরা সাধারণত যাবে। টিএমসি এইচএসসি 2019-2020 এই ফেসবুক গ্রুপটিতে, এই মেসেঞ্জার গ্রুপটিতে তোমরা যদি ঢোকো, তাহলে তোমাদের প্রথমে কাজ হলো এখানে গেলে আমাদের একটা ইনস্ট্রাকশন বক্স দেওয়া আছে, যেখানে আজকে একটা জিনিস পোস্ট করা হচ্ছে যে কিভাবে তোমাদের যে সাবজেক্ট কোডগুলো আছে, যে কোডগুলোতে তোমরা পরীক্ষা দেবে, সেই কোডগুলো আসলেই ঠিক আছে কিনা এটা তোমরা ঢুকে দেখবে, যে তোমাদের এই কোডগুলো চেক করে নিবে যে সাবজেক্টগুলো ঠিক আছে কিনা এবং সাবজেক্ট কোডগুলো ঠিক আছে কিনা। এই ধরনের একটি আমি আজকে একটি পোস্ট করেছি। তোমরা ওখানে গিয়ে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের সংগ্রহ করতে বলা হয়েছিল কলেজ থেকে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে এই প্রোফাইলে গিয়ে তোমরা চেক করতে পারো। তো প্রশ্ন হলো তোমরা কিভাবে এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে। 6 তারিখে তোমাদের যে পরীক্ষার টাইম দেওয়া আছে, ঠিক সেই টাইমটায় তোমরা যে কাজটা করবে সেটি হলো যে প্রথমে qbশিক্ষাবিধি.com এখানে যাবে। qbশিক্ষাবিধি.com এ গেলে qbশিক্ষাবিধি.com এখানে গেলে, এখানে ঢুকলেই তোমরা একটা এই ওয়েবসাইটে গেলে তোমরা দেখবা কোশ্চেন ব্যাংক নামে একটি জায়গা আছে। কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকের ঠিক উপরে দুটো টুলস করা আছে। এক জায়গায় লেখা আছে রেজিস্টার, আরেক জায়গায় লেখা আছে সাইন ইন। তোমরা এই সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করলে তাহলে দেখবে তোমাদের সাইন ইনে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইউজার আইডি বক্স আসবে, ইউজার আইডি বক্স এবং একটি পাসওয়ার্ড বক্স আসবে। ইউজার আইডি বক্স একটা পাসওয়ার্ড বক্স। এখানে ইউজার আইডি লিখবে, তোমাদের 13টা সংখ্যার ইউজার আইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এটা ক্লিক করলে তুমি কোশ্চেন ব্যাংকে ঢুকে যাবে এবং যে টাইমটায় তোমাদের পরীক্ষা শুরু হবে তুমি তার 1 মিনিট আগে বা 1 মিনিট পরে সেখানে তোমরা ঢুকতে পারবে না। তোমাদের মনে রাখতে হবে যে তোমরা এখানে যখনই ইন করবে, ইন করার পরে যে পরীক্ষার টাইম দেওয়া থাকবে সেই শিডিউলে ক্লিক করবে। ক্লিক করলে যদি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে তোমাদের এন্ট্রি সুযোগ দিবে। এখন এখানে পরীক্ষা হয়তো ডেমো পরীক্ষা 10 মিনিটের জন্য হবে, দেব পরীক্ষা তোমাদের 10 মিনিটের জন্য হবে। যদি 10 মিনিটের জন্য এই পরীক্ষাটা হয়
তো সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা এখানে এসে 10 মিনিটের জন্য হবে, হয়তো 10টা কোশ্চেন দেওয়া থাকবে এবং 10টা কোশ্চেনের দুইটা জিনিস থাকবে। একটা জিনিস হলো একটা কোশ্চেন এখানে এরকম ভাবে দেওয়া আছে, মনে করো যে কোনো একটা জিনিস কোশ্চেন দেওয়া আছে। আমি একটা কোশ্চেন তোমাদের দিয়ে এখানে দেখাই। মনে করো কোশ্চেনটা হলো এরকম যে যদি বলি পাইলা, পাইলা হলো আমরা জানি পাইলা মোলাস্কা পর্বের প্রাণী। পাইলা কোন পর্বের প্রাণী, যে প্রশ্নটা এরকম থাকে, পাইলা কোন পর্বের প্রাণী। তো এখানে 3টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে। এ আর্থ্রোপোডা দেওয়া থাকলো, আর্থ্রোপোডা। বি এনিলিডা, সি নিডালিয়া, তারপর হয়তো দেওয়া থাকবে ডি তে দেওয়া থাকবে তোমার মোলাস্কা। এখন তুমি কি করবে, তুমি তো এই মোলাস্কা ডি সিলেক্ট করবে, তাই না? ডি সিলেক্ট করলে এরকম বক্সের উপরে টিক চিহ্ন দিলাম। ডি সিলেক্ট করলে তোমার এখানে আরেকটা অপশন আসবে, পাশে আরেকটি অপশন আসবে যেটিতে লেখা থাকবে সেভ লেখা থাকবে, অথবা এডিট লেখা, অথবা চেঞ্জ লেখা থাকবে। তুমি যদি এখানে আবার উত্তরটা মনে করলে যে না, উত্তরটা আমার সঠিক না, আমার এটা ভুল আছে, তাহলে তুমি আবারও এখানে চেঞ্জ যদি চাপ নাও দাও তাও সমস্যা হবে না। তুমি পুনরায় আবার এখানে আরেকটা সিলেক্ট করতে পারো, মনে করো এডিটটা সিলেক্ট করো। কিন্তু মনে রাখবে তুমি যেটাই ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে সেভ অপশন আসবে। এখন এই সেভ অপশন যখন আসবে, তুমি যদি কোনোটা সেভ বাটন টিপ দিয়ে দাও, তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কম্পিউটার অটোমেটিক্যালি নিয়ে নেবে, তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। তুমি এই সেভ বাটন ক্লিক করার আগে তোমাকে 3-4 বার অপশন দিবে সিলেক্ট করতে, কিন্তু 4টা যেহেতু আছে তুমি 4 বার সিলেক্ট করতে পারবে, তার বেশি পারবে না। তো এখানে তোমার মনে রাখতে হবে যে তুমি যদি ভুল একটা দাও, তারপর আবার চিন্তা করার সময় নাও, নিতে পারবা। বাট তুমি যদি সেভ অপশন চাপ দাও তোমার ডান পাশে, তাহলে তুমি দ্বিতীয়বার আর সেই কোশ্চেনটি রিপিট করতে পারবে না। তো এটি তোমাদের ইনস্ট্রাকশন ছিল, এভাবেই তোমরা পরীক্ষা দিবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তোমাদের রেজাল্ট চলে আসবে। এই মোটামুটি 6 তারিখের পরীক্ষার ব্যাপারে এই ছিল শর্টকাট ডিরেকশন। এখানে তোমরা গেলেই দেখতে পাবে, এটা তেমন কঠিন কিছু নয় যে জিনিসটা নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় আছে বা এটা আতঙ্কিত হওয়ার কোনো কিছু আছে, একদম ইজি একটি বিষয়। তো আমি আজকে তোমাদেরকে একটু আরএইচ ফ্যাক্টর পড়াবো এবং এবি ও ব্লাড গ্রুপ এই সম্পর্কে একটু তোমাদের ধারণা দেব। তো এবি ও ব্লাড গ্রুপ যেটি আমাদের আছে, সেটি তোমাদের জানার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো যে আমরা জানি এবি ও ব্লাড গ্রুপ, তাই না? আমাদের এবি ও ব্লাড গ্রুপ যেটা আছে সেটা যদি আমরা এভাবে পড়তে চাই, তাহলে আমাদের 3টি অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এই এবি ও ব্লাড গ্রুপ তৈরি হয়। এই এবি ও ব্লাড গ্রুপের মূল বিষয়টি হলো, যেটি মনে রাখতে হবে সেটি হলো অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। এটির উপস্থিতির উপরে নির্ভর করবে যে তোমার ব্লাড গ্রুপটি এ হবে, বি হবে, না ও হবে, নাকি এবি হবে। তাহলে 4টা তোমার এখানে ব্লাড গ্রুপ হতে পারে। মূলত 4 ধরনের ব্লাড গ্রুপ আমরা পেয়ে থাকি এবি ও ব্লাড গ্রুপের মধ্যে। যদি দেখো, একটা হলো এ, আর একটা হলো বি, আর একটা হলো এবি, আর একটা হলো ও গ্রুপ। এই 4 গ্রুপের রক্তের মধ্যে তোমার একটা কথা মনে রাখতে হবে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন অ্যান্টিজেন থাকবে এবং কোন অ্যান্টিবডির উপরে ভিত্তি করে এই এ বি ও ব্লাড গ্রুপ হবে। এ বি ও ব্লাড গ্রুপ, এ বি ও ব্লাড গ্রুপ, ব্লাড
গ্রুপ বললাম এটাকে। তো এখানে তোমার মনে রাখতে হবে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, এটাই হলো মেইন জিনিস, যে কি ধরনের অ্যান্টিজেন থাকবে এবং তার পরিবর্তে তোমার দেহে কি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হবে, অ্যান্টিবডি উৎপন্ন হবে। তো মনে রাখতে হবে যদি কারো রক্তের গ্রুপ হয় এ, তার অ্যান্টিজেন হবে এ, তার অ্যান্টিজেন হবে এ, আর তার অ্যান্টিবডি হবে ঠিক তার উল্টো, মানে বি। এ যদি হয় তার অ্যান্টিজেন হবে এ, অ্যান্টিবডি হবে বি। তাহলে আর যদি আমি বলি যে তাহলে বি হলে কি হবে, অ্যান্টিজেন হবে বি আর অ্যান্টিবডি হবে এ, আর এবি যদি হয় তাহলে তার অ্যান্টিজেন এ ও বি দুটাই থাকবে, সেই ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকবে না, কোনো অ্যান্টিবডি থাকবে না, মানে অ্যান্টিবডি এখানে তুমি বলতে পারো জিরো, অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি নাই। আর যদি কোনো ব্লাড গ্রুপের অ্যান্টিজেন থাকে, কোনো অ্যান্টিজেন না থাকে, কোনো অ্যান্টিজেন না থাকে, তাহলে তার ব্লাড গ্রুপে অ্যান্টিবডি আবার হবে এবি দুইটা, এবি দুই ধরনের অ্যান্টিবডি তার দেহে উৎপন্ন হবে। এটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি তার দুটোই উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা তো কিভাবে এবি ও ব্লাড গ্রুপ হবে সেটা আমি মোটামুটি তোমাদেরকে বুঝালাম। যদি কারো রক্তে এ অ্যান্টিজেন থাকে তাহলে সে এ গ্রুপের রক্তধারী হবে, আর যদি অ্যান্টিজেন বি থাকে তাহলে সে বি গ্রুপের রক্তধারী হবে, আর যদি এ বি দুটো অ্যান্টিজেনই থাকে তাহলে এ বি গ্রুপের রক্ত হবে, আর যদি অ্যান্টিজেন কোনোটাই না থাকে, জিরো মানে কোনো অ্যান্টিজেন নাই, তাহলে তার রক্ত গ্রুপ হবে ও গ্রুপ। আর অ্যান্টিবডি ঠিক উল্টোটা তৈরি হবে, এ থাকলে বি তৈরি হবে, বি থাকলে এ তৈরি হবে, আর এ বি যদি দুইটা অ্যান্টিজেন থাকে সেই ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। আবার যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে তার এ বি দুটো অ্যান্টিবডি তৈরি হবে। তো আরেকটি বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আমি এখন বলবো সেটি হলো যে আমরা অনেক সময় বলি যে আরএস পজিটিভ আরএস নেগেটিভ, এই জিনিসটা কি, মানে পজিটিভ এবং নেগেটিভ ব্লাড যেটা, সেটার ক্ষেত্রে আমরা আরএস ফ্যাক্টরকে এখানে বুঝিয়ে থাকি। যে আরএস ফ্যাক্টরের আগে আমি আরেকটি কথা বলে নিই যে কোন গ্রুপের রক্ত কোন গ্রুপকে নিতে পারবে, এটা তোমাদের জানা খুব দরকার। যে একটা হলো দান আর একটা হলো গ্রহণ। তো দান যদি আমরা বলি তাহলে এখানে আমরা আর অপশন না লিখে ডাইরেক্ট দান লিখি, আর এখানে লিখি গ্রহণ, যে কারা কোনটা গ্রহণ করতে পারে। তো এখানে মনে রাখতে হবে যে রক্তের ব্লাড গ্রুপের যে দাতা ও গ্রহীতা, দাতা ও গ্রহীতা যে শব্দটা আমরা ব্যবহার করি, দাতা ও গ্রহীতা, দাতা কারা আর গ্রহীতা কারা, এখানে খুব সহজে বলা যাবে দান করা যাবে কারা, যার যে অ্যান্টিজেন আছে ঠিক সেই অ্যান্টিজেনকেই সে দান করতে, এই অ্যান্টিজেন যেমন এখানে এই গ্রুপে এ অ্যান্টিজেন আছে তাহলে সে এ কেও দিতে পারবে, এবং আর এ আছে কোথায়, এই যে এখানে এ আছে সে এইটাকেও এ বি কেও দিতে পারবে, তাহলে সে মোটামুটি এ এবং এ বি এই দুইটা রক্ত গ্রুপকেই কি করতে পারবে, অ্যান্টিজেন দিতে পারবে, মানে ব্লাড দিতে পারবে। এ গ্রুপ এবং এ বি গ্রুপ এই দুইটা গ্রুপকেই সে ব্লাড দিতে পারবে, এ বি গ্রুপ দুইটা গ্রুপকে সে ব্লাড দিতে পারবে। একইভাবে বি গ্রুপ যদি হয় সেও এই বি গ্রুপকে রক্ত দিতে পারবে এবং এ বি গ্রুপকেও রক্ত দিতে পারবে। একইভাবে যদি আমি বলি এ বি গ্রুপ, এখানে একটু কথা আছে, এ বি গ্রুপ যদি হয় তাহলে সে কাকে দিতে পারবে, সে এ বি গ্রুপের যারা আছে তাদেরকে সে দিতে পারবে, কিন্তু অন্য গ্রুপকে কিন্তু সে দিতে পারবে না, এটা মনে রাখতে হবে। যেহেতু অ্যান্টিজেন আছে এ আর বি দুটোই আছে, সে কাকে দিতে পারবে, সে এ বি কে দিতে পারবে, সে এ বি কে রক্ত দিতে পারবে, সে শুধু এ বি কে রক্ত দিবে।
অপরপক্ষে যেহেতু ওর কোনো অ্যান্টিজেন নাই, ওর কোনো অ্যান্টিজেন নাই, সেহেতু ও কাকে দিতে পারবে? ও সবাইকে দিতে পারবে। যেহেতু তার অ্যান্টিজেন নাই সেহেতু সে সবাইকে, এ গ্রুপ, এখানে এ গ্রুপ, বি গ্রুপ, ও তো দিতেই পারবে, এ বি গ্রুপ কেউ সে দিতে পারবে। এই জন্য ও গ্রুপকে বলা হয় সর্বজন দাতা, মানে ও গ্রুপ সবাইকে রক্ত দান করতে পারবে। আচ্ছা, এবার আমরা যদি বলি তাহলে দান করতে পারলো, আবার যদি বলি যে গ্রহণ করতে পারবে, কাকে গ্রহণ করতে পারবে? এখানে বোঝাই যাচ্ছে যে যার মধ্যে এই অ্যান্টিজেন এ আছে শুধু তাকে, তারটাই সে গ্রহণ করতে পারবে, অন্যটাকে গ্রহণ করতে পারবে না। তো আর যার মধ্যে নাই তারটা গ্রহণ করতে পারবে। তাহলে এখানে আছে হলো এ গ্রুপ, তাহলে এতে একটা গ্রহণ করতে পারবে এবং ওরটা গ্রহণ করতে পারবে। আর বি গ্রুপ কি করবে? বি গ্রুপ এখানে তার নিজেরটা গ্রহণ করতে পারবে প্লাস হলো ওরটা গ্রহণ করতে পারবে। আর এবি যে গ্রুপটা, এই গ্রুপটা কি করবে? ওর নিজেরটা গ্রহণ তো করবেই, এবি কি করবে? সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, কারণ তার মধ্যে এ আর বি দুইটাই আছে, এ আর বি দুইটাই আছে, তার মানে সে সবাইটা গ্রহণ করতে পারবে। এরটাও গ্রহণ করতে পারবে, বিটাও গ্রহণ করতে পারবে, এবিটাও গ্রহণ করতে পারবে এবং ওরটাও গ্রহণ করতে পারবে। আর কিন্তু ওতে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, ওতে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, সেহেতু এ কিন্তু শুধুমাত্র তার নিজের গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে না। এটা মনে রাখতে হবে, নিজের গ্রুপ ছাড়া অন্য কারো গ্রুপে রক্ত গ্রহণ করবে। এই জন্য ও গ্রুপকে বলা হয় সর্বজন দাতা গ্রুপ এবং এবি গ্রুপকে বলা হয় সর্বজন গ্রহীতা। এই এটা ছিল এবিও ব্লাড গ্রুপের আজকের ধারণা। আরেকটি বিষয় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, যেটি কমন বিষয়, সেটি হলো আরএস ফ্যাক্টর। সেটি হলো আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টর জিনিসটা কি? এটা আসলে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখা গেছিল যে কিছু সোলজারদের দেহে রক্ত দেওয়া হয়েছে এবং এই সোলজাররা যে কাজটা করেছিল যে রক্ত দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেছে যে সেই সোলজারগুলো মানে রক্তগুলো ক্লট হয়ে গেছে বা জমাট বেঁধে তারা মৃত্যুবরণ করেছে। এবং তখন থেকে একটা ভ্রান্ত ধারণা ছিল যে এরকম সবার রক্ত দেওয়ার কারণে কেন এরকম। এটা মূলত পরবর্তীতে রিসার্চ করে দেখা গেছে যে এক ধরনের বানর আছে, যে বানরের নাম হলো রিসার্চ বানর। এই রিসার্চ বানরের দেহে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া গেছে যার নাম হলো আরএস অ্যান্টিজেন, আরএস ফ্যাক্টর। এই আরএস ফ্যাক্টরের উপরে ভিত্তি করে এই ব্লাড গ্রুপকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা হলো আরএস পজিটিভ আর হলো আরএস নেগেটিভ। আরএস পজিটিভ কোনটা? যাদের ক্ষেত্রে আরএস ব্লাডটা, আরএস এই ফ্যাক্টরটা উপস্থিত থাকবে তাদেরকে বলা হবে আরএস পজিটিভ। আর যদি কারো ব্লাডে এরকম আরএস পজিটিভ ফ্যাক্টরটা উপস্থিত না থাকে তখন তাকে বলা হবে আরএস নেগেটিভ ব্লাড। তো আরএস পজিটিভ এবং আরএস নেগেটিভ এই দুটি ব্লাডের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে যে এই ব্লাড গ্রুপ করা হয়, সেখানে সাধারণত ব্লাড গ্রুপের সামনে এই আরএস পজিটিভ অথবা আরএস নেগেটিভ লেখা থাকে। তো এই আরএস ফ্যাক্টরের কারণে কিছু সমস্যা তৈরি হয়। কি সমস্যা তৈরি হয়? যেমন আমরা যখনই এখন আমাদের বাস্তবিক জীবনে এ ধরনের প্রবলেম এড়ানোর জন্য আমরা যখন কোনো জায়গায় সিভি প্রদান করি, তখন এই সিভিতে এখন এই ব্লাড গ্রুপটি উল্লেখ করা থাকে, যাতে করে ভবিষ্যতে বৈবাহিক বন্ধন বা অন্য কোনো বন্ধনে আবদ্ধ হলে এ ধরনের ভবিষ্যৎ প্রজন্মের উপরে এ ধরনের প্রভাব যাতে না পড়ে, এজন্য এটি এখন বিবেচ্য বিষয়। যেমন রক্ত সঞ্চালনের জটিলতা, যেটি একটু আগে আমি বললাম, সেটা কি রকম? যেমন আরএস পজিটিভ বিশিষ্ট রক্ত যদি একটা আরএস নেগেটিভ বিশিষ্ট রক্তের ব্যক্তির আরএস নেগেটিভ, তার দেহে আরএস পজিটিভ নাই, মানে আরএস ফ্যাক্টরটা তার দেহে অনুপস্থিত, এরকম একটা ব্যক্তির দেহে যদি আমরা আরএস পজিটিভ ব্লাড পুশ করি, তাহলে প্রথমবার দেখা যাবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাবে না। প্রথমবার কারণ কেন প্রতিক্রিয়া দেখা যাবে না? কারণ প্রথমবার যখন তার দেহে আরএস পজিটিভ প্রয়োগ করা হবে তখন তার দেহে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে। প্রথমবার কি হবে? অ্যান্টিবডি তৈরি হবে, সেই ক্ষেত্রে প্রথমবার তেমন কোনো সমস্যা দেখা যাবে না। কিন্তু দ্বিতীয়বার যখনই ওই ব্যক্তির দেহে আবারও আরএস পজিটিভ ব্লাড দেওয়া হবে তখন তার ব্লাডটা পুরো ক্লট হয়ে যাবে বা জমাট বেঁধে যাবে। কেন জমাট বাঁধবে? যে আগে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডিটা এখানে ওটাকে
পুনরায় আর রিকভারি করতে দিবে না, যার কারণে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আরেকটা হলো গর্ভধারণজনিত জটিলতা। এটা কিরকম? যেমন সন্তান সম্ভাবনা যদি মহিলাদের আরএইচ ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরএইচ নেগেটিভ যে মহিলার সঙ্গে যদি আরএইচ পজিটিভ পুরুষের বিয়ে হয়, তাহলে এই বিয়ে হলে তখন দেখা যাবে যে প্রথম সন্তান হয়তো বা তার সারভাইভ করবে, প্রথম যে সন্তানের যে ভ্রূণটি থাকবে সেটি সারভাইভ করলেও দেখা যাবে সেটি অপুষ্টি বা অপুষ্টিজনিত যেসব রোগগুলো হয়ে থাকে সেগুলো হবে। কিন্তু দ্বিতীয়বার যখনই আরেকটি সন্তান তারা নিতে চাবেন বা আরেকটি সন্তান নেওয়ার চেষ্টা করবেন, তখনই দেখা যাবে যে ওই যে ভ্রূণটা যেটা তৈরি হবে প্রথমে, সেই ভ্রূণটি ভ্রূণ অবস্থায় এটির লোহিত কণিকা অমরার মধ্যে সাধারণত এসে যখন পৌঁছাবে, ফলে মায়ের রক্তের আরএইচ নেগেটিভ হওয়ার কারণে এই রক্তরসে এই এমটি-আরএইচ ফ্যাক্টরটা উৎপন্ন হবে এবং এই ক্ষেত্রে দেখা যাবে রক্ত যখন ভ্রূণে প্রবেশ করবে রক্তকণিকা, তখন এই রক্তকণিকা ধ্বংস হয়ে যাবে, কারণ ভ্রূণটিও নষ্ট হয়ে যাবে এবং গর্ভপাত হবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমরা বলি, আমাদের বায়োলজির ভাষায় বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তার মানে এটা লোহিত রক্তকণিকার এ ধরনের ধ্বংস হয় এবং লোহিত রক্তকণিকার ধ্বংসের কারণে ভ্রূণটিও বিনষ্ট হয় এবং পরবর্তীতে ভ্রূণটির গর্ভপাত ঘটে এবং ভ্রূণটি আর জীবিত অবস্থায় থাকে না। তো এই দুইটা জটিলতা খুবই প্রবলভাবে দেখা যায়। একটা হলো রক্ত সঞ্চালনের ক্ষেত্রে, যে আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ রক্তটা ডিটেকশন করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে এই নেগেটিভ ব্যক্তির দেহে পজিটিভ ব্লাড যাতে না দেওয়া হয়, এবং একইভাবে পজিটিভ এবং আরএইচ নেগেটিভ কোনো মহিলার সাথে যে আরএইচ পজিটিভ কোনো পুরুষের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তার সেক্ষেত্রেও ভবিষ্যৎ প্রজন্ম বা বংশধরে এইরকম এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগটি দেখা দিতে পারে। এজন্য এই আরএইচ ফ্যাক্টরটি আমাদের জীবনে বা মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে ক্লাসটি নিলাম, এখানে এবিও ব্লাড গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট এবং একই সাথে আরএইচ ফ্যাক্টরের কারণে মানব জীবনে যে ধরনের প্রতিকূলতার সৃষ্টি হয় সেটি কি, এটাও তোমাদের জানানো হলো। তো তোমরা বাসায় বসে পড়াশোনা করবে নিয়মিত এবং ভালো থাকবে, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।